এই যে 6 মাস পার করলো সরকার, 6 মাসে আসলে সরকার কতটা সফল সেটা নিয়ে আসলে রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন যে কিছুটা সফল, এবং পুরোটা নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে জানাবো। তা আমি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, তিনি বিরোধী দলের লেন্স দিয়ে আসলে সরকারকে মূল্যায়ন করবেন এবং আপনি আলাপে আছেন। অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, একটু আপনার বিরোধী দলের পক্ষ থেকে তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে লেন্স, সেটা দিয়ে একটু জানতে চাই এই সরকারের যে 6 মাস 180 দিন সেটা আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? বলে রাখা প্রয়োজন, এই 180 দিনের মধ্যে আমরা দেখেছি দুটো ঈদ গেছে, জ্বালানি নিয়ে বৈশ্বিক সংকট দেখেছি দুটো, একটা বৈশ্বিক সংকট, একটা জাতীয় সংকট যেটা এখন চলছে। আমরা দেখেছি ইরানের সাথে যুদ্ধ, হরমুজ পরিণে বন্ধ হয়ে যাওয়া, নানা জটিলতা, এছাড়াও মব তৈরি করা থেকে শুরু করে বাইরে নানা রকমের ষড়যন্ত্র তো আছেই। সব কিছু মাথায় রেখে বলবেন 180 দিনের সরকার আপনাদের দিক থেকে কতটা সফল হয়েছে? জি, আমরা যদি বলি যে আসলে সরকার 180 দিন বা 6 মাস অতিবাহিত করেছে, তো সেই 6 মাসের একটা সরকারের জন্য যেমন খুব বেশি দিন না, আবার 180 দিন একেবারে কম না। মর্নিং শোজ দ্য ডেজ, এটা আমরা সবাই জানি। তো সরকার যে প্রতিশ্রুতিগুলো জনগণকে দিয়েছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম একদম সব শুরুতেই যে গণভোট এবং রাষ্ট্র সংস্কার, বিশেষ করে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার যেই কথা ছিল, ম্যান্ডেট ছিল, সরকার সে প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে এবং ইচ্ছাকৃত ভাবে, আমরা মনে করি অপ্রয়োজনীয় ভাবে সরকার একটা সংকট তৈরি করেছে। এটা জনগণের 70% মানুষের যে ম্যান্ডেট, সেটাকে সরকার বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, যেটা কোনোভাবে একটা গণতান্ত্রিক সরকারের জন্য কোনো ধরনের সফলতা অসুস্থ নয়, বরং এটা জনগণের সাথে একটা বিশ্বাসঘাতকতা আমি মনে করি। এরপর হচ্ছে যে আমাদের, আপনি সরকারের পজিটিভ দিক বলে আপনার দেখবেন, যখন সরকার আলোচনা করে তখন দেখবো যে বলা হবে যে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছে, আর তারপর হচ্ছে যে কৃষক কার্ড দেওয়া শুরু করেছে, এরকম কিছু আলোচনা বলেন। কিন্তু মোটা দাগে আমরা দেখতে পাচ্ছি যে সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই সংকট গুলো সরকার, বিশেষ করে এখন যে জ্বালানি সংকট, এরপর গ্যাস সংকট, এখানে এরপর এখানে একটা বিষয়কে একটু লোডশেডিং। হ্যাঁ, একটা বিষয়কে একটু যুক্ত করে বলবেন আপনি অ্যাডভোকেট মাহফুজুল হক। মানে 6 মাস পার হচ্ছে সরকার, এই 6 মাসে সরকার কাজ করছে নাকি সেই কাজ করার পাশাপাশি পুরনো আমলের যেই জটিলতাগুলো ছিল, যে হ্যাপাগুলো ছিল, সেই সাফারিংসটাও সরকারকে ফেস করতে হচ্ছে? না, সেটা তো অবশ্যই ফেস করতে হচ্ছে। এটাকে তো মানে অস্বীকার করার কোনো সুযোগ নাই। যেহেতু আওয়ামী লীগ গত 17 বছর একটা অবৈধ এবং নির্বাচন বিহীন, ভোটবিহীন একটা সরকার ছিল। এরপর হচ্ছে যে একটা আমরা পরিবর্তনের জন্য একটা গণ অভ্যুত্থান হলো বা গণবিপ্লব হলো, হওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার 18 মাস ছিল। তো এই পুরো কোনটা তো মানে আপনার হচ্ছে ধারাবাহিকতা, কিছু বাস্তব সমস্যা আছে বা সমস্যার ধারাবাহিকতা আছে, এটা ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল, সরকার যে মৌলিক সংস্কার গুলো করার কথা ছিল, রাষ্ট্র কাঠামোর যে সংস্কার করার কথা ছিল, যে উদ্যোগ গুলো গ্রহণ করার কথা ছিল, সরকার সেগুলো গ্রহণ করে নাই। এবং হচ্ছে যে এই যে সরকার এই সমস্যাগুলো হতে পারে, আপনি দেখবেন যে বিদ্যুতের যে সংকট, এটা কিন্তু মানে গত সময়ের ধারাবাহিকতা যদি বলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তো 18 মাস পার করেছে, সে সময় কিন্তু এটা এত তীব্রতর হয়ে ওঠে নাই। তাহলে সরকার তো, আমাদের তো নির্বাচিত সরকার, তারা হচ্ছে যেহেতু প্রস্তুতি নিয়ে এসেছেন, ওনারা বলেছেন যে ওনাদের ব্যাপক প্রস্তুতি আছে, তাহলে সেই প্রস্তুতির এখানে এখানে আপনি আপনি মানে অভিজ্ঞ রাজনীতিবিদ, আপনি আপনি আসলে বুঝবেন। আমরা যে জ্বালানি সংকটটার কথা বলছি, মূলত যে গ্যাসের সংকটটার কথা বলছি, সেটা মহেশখালীতে ভাসমান যে এলএনজি টার্মিনাল, সেটা থেকে হয়েছে, এবং সেই টার্মিনালটা যে গলদ নষ্ট হয়েছে সেটা 21শে জুলাই। তার মানে সরকার আগে থেকে কি করতে পারতো সেক্ষেত্রে? জ্বালানি নিরাপত্তার ইস্যুটা তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। জি, আমি বলছি শুধু জ্বালানির সংকট তো এখানে, আপনার হচ্ছে যে গ্যাসের সংকটের, এটা আপনি তো বললেন। এখন যে লোডশেডিং, যে বিদ্যুতের যে সংকট দেশব্যাপী হচ্ছে, মানুষ মানুষ যে বিদ্যুতের অভাবের কারণে যে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আজকে আপনি দেখবেন যে ব্যাংক থেকে সরকার যে পরিমাণ ঋণ নিচ্ছে, সরকার কোনো বিনিয়োগ এই 6 মাসে আনতে পারছে কিনা? বিনিয়োগ তো আসে নাই। অনেক আমরা আশ্বাস শুনেছি, কিন্তু হয় নাই, চালু হয় নাই। আমাদের আজকে মালয়েশিয়ার সাথে আমরা শুনেছি শ্রম বাজার খুলবে,
আমরা সেটা আশ্বাস পেয়েছি। না, এটা তো এখন এটা পর্যন্ত এটা 6 চালু মাসের হয়নি। মধ্যে আসলে আমি শ্রমবাজার আমি খুলবে, মনে এটা করি 6 মাসের মধ্যে তো সফর হয়েছে, সফট ডিপ্লোমেসি হয়েছে, আলোচনা হয়েছে। জি, আমি বলছি যে হয়েছে, মানে এটা আশ্বাসের মধ্যে বা আলোচনার মধ্যে আছে, জি, কিন্তু বাস্তবায়ন তো হতে হবে, শুরু হতে হবে। এবং আপনার দেখেন মানুষের যে প্রত্যাশার জায়গাগুলো ছিল, আপনার হচ্ছে সুপ্রিম কোর্ট সচিবালয়, আমাদের ব্যারিস্টার সাইম ভাই আছেন এখানে, জি, ওনাদের এই বিএনপির 31 দফা সংস্কার যে প্রস্তাবনা ছিল, তার মধ্যেই ছিল যে স্বাধীন বিচার বিভাগ এবং সুপ্রিম কোর্টের সচিবালয়, কিন্তু সেটা কিন্তু হওয়ার পর সবকিছু প্রস্তুতির পরেও কিন্তু তারা সেটাকে শেষ শেষ পর্যন্ত বাতিল করে দিলেন। এরপর হচ্ছে যে আপনার মানবাধিকার কমিশন, গুম কমিশন, যেগুলো নিয়ে সংস্কার, আজকে দুদক, আজকে আওয়ামী লীগের আপনি যদি ব্যর্থতার জায়গাটা ধরেন, তাহলে আওয়ামী লীগ ব্যর্থ হওয়ার পিছনে মূল কারণ ছিল এই প্রাতিষ্ঠানিক না কাঠামোগুলো ঠিক কাজ আছে, করে এখন না। আওয়ামী লীগের যে রেফারেন্সটা দিলেন তারা এটা তো একটা সরকার বড় সময়ের ব্যাপার। সরকার যেহেতু 180 দিন পার করেছে, 180 দিনের মধ্যে অনেকগুলো সংকটের কথা আপনি বলেছেন, যেটা মানুষ প্রত্যাশা করেছিল সরকার সেটা করেনি, আপনি বলছিলেন। হ্যাঁ, আপনি কি আমি একটু মাহফুজুল হক সাহেবের কাছে একটু বিষয় জানতে চাচ্ছিলাম। জি। গ্যাস সংকটের কি বলে, বিদ্যুৎ সংকটের কথা যেটা বলছেন, এখন এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট। জি। তো এই সংকটের যে বিগত দিনে যতগুলো বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছিল, সেই বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে জ্বালানি কি নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ করা গেছে, এটা কি আপনি জানেন? এবং যেখান থেকে, যেমন একটা খুলনার কথা বলি, 250 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র বসে রয়েছে এবং তার বয়সও শেষ হয়ে যাওয়ার মতো। এর মধ্যে বিদ্যুতের সবচেয়ে জ্বালানি যেটা, সেটা হচ্ছে গ্যাস। সেই গ্যাস কিন্তু কাট আপ হয়ে রয়েছে। এই সময় এই গভর্নমেন্টের জন্য করণীয় কি? এইটা সমাধান করে নাকি আপনার রাজনীতির দিকে চলে যাওয়া? মাহফুজুল হক, জি জি, মাহফুজুল হক বলেন। না, অবশ্যই আপনি হচ্ছে যে আপনি শুধু যদি আপনি বলেন বিএনপি আওয়ামী লীগের মতো, বা আমরা যেভাবে বলি যে হচ্ছে যে উন্নয়ন না হচ্ছে যে গণতন্ত্র না উন্নয়ন, কোনোটাকে কোনোটার মুখোমুখি করা যাবে না, দুইটাই লাগবে। আপনাকে যেমন হচ্ছে যে এই সংকট সমাধান করা লাগবে, আবার হচ্ছে যে আপনার যেই জনগণের যে অধিকার বা যে সংস্কার, মৌলিক যে প্রত্যাশা, প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ, সেই বিষয়গুলো যদি আপনি না করেন, জি, তাহলে তো হবে না। তাহলে তো আওয়ামী লীগ সফল হইতো, হয় নাই তো। কারণ হচ্ছে যে তারা দুইটার মধ্যে কোনোটাকে গণতন্ত্রের উন্নয়নের কথা বলে, ওই প্রাতিষ্ঠানিক যে শক্তিশালী অবস্থান গ্রহণ করা, এটা কি মাহফুজ সাহেব, আমি আপনাকে একটু কথা বলি, আপনাদের পক্ষ থেকেই কিন্তু বলা হয়েছে যে সরকারকে 5 বছর ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না। আমরা কিন্তু 91-এ ঠিক একই খবর শুনেছি। সেটা হচ্ছে আওয়ামী লীগ কিন্তু এসেই শেখ হাসিনা বলতো যে সরকারকে ঝাঁকি দিয়ে গণতন্ত্র শেখানো হবে, এবং রাজনীতি তারা কিন্তু প্রথম দিন থেকেই শুরু করছিল একইভাবে, তারা কিন্তু বসতে দেয়নি। কিন্তু শুধুমাত্র ওই যে সাইফুর রহমানের ভ্যাট এবং অর্থনৈতিক কিছু প্ল্যান নেওয়ার কারণেই সেই সময় এরশাদের বিরুদ্ধে যে কাজগুলো হয়েছিল সেটাই সম্ভব হয়েছিল। তো এখনো আমরা ঠিক ওই যে 91-এর একটু কিছু পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। আপনি কি সেটা মনে করেন কিনা? না, আমি এটা মনে করি না। কারণ হচ্ছে যে আপনি যদি সেভাবে বলেন, তাহলে কিন্তু জামাত ইসলামী প্রথম দিন সংসদ বয়কট করে সেখানে হরতাল দিতে। জামাত ইসলামী ওই বিরোধী আওয়ামী লীগ যে বিরোধী দলের যে ভূমিকা পালন করছে, জ্বালাপোড়া ভূমিকা পালন করছে, জামাত ইসলাম সেই জায়গায় যেত। জামাত ইসলাম কিন্তু সেই জায়গায় যায় না। জামাত ইসলাম কিন্তু আপনাকে সংসদকে কার্যকর করে সংকটের সমাধানের জন্য। বুঝতে পারছি, আপনি আপনার মতামত দিলেন। আমি আবারও ফিরবো আপনার কাছে, এবং ব্যারিস্টার আবু সায়েম আপনার কাছে একটু আসে। আপনি পুনত এই আলাপ পুরোটা শুনছিলেন, এবং আমাদের কাছে যে প্রশ্নটা ছিল যে 180 দিনের সরকার যা যা করেছে সেগুলো হয়তো বিএনপি তার পক্ষ থেকে সরকার দলীয় দল হিসেবে তারা দেবে, আমরা সেটা নিয়ে পরবর্তীতে আলাপ করার সুযোগ পাবো। কিন্তু আমরা বিরোধী দলের লেন্স থেকে বোঝার চেষ্টা করছিলাম, এবং তাদের দিক থেকে অনেক ব্যর্থতা আছে সরকারের। গণভোটের রায় বাস্তবায়ন না করা, সংবিধান সংস্কার ইস্যু থেকে সরে আসা, বলছে বিনিয়োগ আসেনি দেশে, বিদ্যুৎ সংক্রান্ত সংকটের কথা বলছিলেন, স্বাধীন সচিবালয়ের কথা বলছিলেন, সেটাও নাকি হয়নি। এরকম নানামুখী, আরেকটা হচ্ছে মালয়েশিয়া শ্রমবাজার, সেটাও বাস্তবায়ন হয়নি, এরকম একটা কথা আমরা শুনলাম। আপনি আপনাদের দিক থেকে যদি কোনো ব্যাখ্যা দিতে পারেন। জি, ধন্যবাদ। প্রথমেই বলি যে অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক একটি শব্দ ব্যবহার করেছেন আপত্তিকর, এবং কিছুটা আমি মনে করি যে একটু সীমার বাইরে। সেটা হচ্ছে যে বিশ্বাসঘাতকতা। আমরা 180টা দিন অতিক্রম করেছি, এর ভেতরে যদি মনে হয় ওনার কাছে যে আমরা বিশ্বাসঘাতকতা করেছি, তাহলে আমি বলবো যে জনগণের অভিপ্রায়ের বিরুদ্ধে তিনি
কথা বলছি। এখানে 180 এখানে দিনে একটু বলে রাখি, সবকিছু- উনি বিশ্বাসঘাতকতা বলেছেন, কিন্তু আমরা টানা দিয়ে দিয়েছে। শিরোনামের প্রতারণা শব্দটা ব্যবহার করছি। সরকার প্রতারণা করেছে। জি, এখন সরকার প্রতারণা করেছে, সরকার বিশ্বাসঘাতকতা করেছে, এই শব্দগুলো ব্যবহার করেন। আমি দেখেছি যে জামায়াতে ইসলামের বন্ধুরা যখন কথা বলেন, ওনারা সমাধানের যে দিকটা সেটা খুব কমই বলতে পারেন, ওনারা একটু গরম কথা বলতে পছন্দ করেন। কোন একটা জায়গাতেই তাদের ভেতরে এটা কাজ করে অন্তর্নিহিতভাবে, একটু গরম কথা বলা, একটু উগ্র শব্দ ব্যবহার করা, সেটার সাথে অবশ্যই আমরা একমত হতে পারি না। 180টা দিন গিয়েছে, আমরা সবকিছু করে ফেলেছি, এই কথা বলবো না, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যে একটা ইতিবাচক পরিবর্তন আনতে পেরেছে বিএনপি সরকার, সেটা অস্বীকার করবার কোনো উপায় নেই। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যবৃন্দ, আমাদের সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের সকলের ভেতরে ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গি আমরা জনগণের কাছে তুলে ধরতে পেরেছি। এর ভেতরে তারা যেই গণভোটের কথা বলছেন, তারপরে হচ্ছে 31 দফার কথা বলছেন। দেখুন, 31 দফা এবং আমাদের যে ঐকমত্যগুলো হয়েছে ন্যাশনালি, সেই জায়গাগুলো আমরা বাস্তবায়ন করব, এটা আমরা কমিটেড, আমরা বলেছি। সেটা যে 6 মাসের মধ্যেই সবকিছু করে ফেলতে পারবো, সবকিছু করা সম্ভব, সেটা কিন্তু না। আপনি গুম কমিশনের কথা বলেন, মানবাধিকার কমিশনের কথা বলেন, বেস্ট আবু সাহেব এখানে যদি একটু অনুমতি দেন, মানে তারা অনাস্থা জ্ঞাপন করেনি যে সরকার পারবে না, কিন্তু মুশকিল হচ্ছে বিরোধী দল স্পষ্ট করে বলেছে যে বিএনপি যা যা নিজেরা ভালো মনে করে নিজেদের মতো করে সংস্কার করবে, অর্থাৎ তারা আসলে সামগ্রিকভাবে যে কথাটা হয়েছিল সেটা তারা মানবে না, তারা তাদের মতো করে সংস্কার করবে, এটা বিরোধী দলের বক্তব্য। জি, এই বক্তব্যটাতে শুভঙ্করের ফাঁকি আছে। একটা জিনিস কেন বুঝছেন না, আমরা যে সমস্ত বিষয় ঐকমত্য হয়েছে সেগুলো কিন্তু কোয়ালিফাইড। অনেক ক্ষেত্রে প্রত্যেকটা দলই, রাজনৈতিক দলই কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছে। তাহলে আমরা যেই জায়গাগুলোতে একমত হয়েছি সেখানটাতেও নোট অফ ডিসেন্ট আছে। এখন বিএনপি যেহেতু সরকার গঠন করেছে, জনগণের ম্যান্ডেট পেয়েছে, সেই জায়গাটাতে বিএনপি আপনার যেই জুলাইয়ের আদর্শটা আছে সেই আদর্শটা বাস্তবায়ন করবে বিএনপির মতো করে 31 দফার আলোকে। এটাতে কিন্তু দোষের কিছু নেই। আমি একটা উদাহরণ এখন উপস্থাপন করতেই হচ্ছে, যেহেতু মানবাধিকারের বিষয়টা এলো। আপনি দেখেন যে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের ড্রাফট বিল চলে এসছে, মানবাধিকার কমিশনের ড্রাফট বিল চলে এসছে, এগুলো নিয়ে সংসদে আলোচনা হবে সরকারি দল বিরোধী দলের ভেতরে। কিন্তু যেই প্রেসিডেন্সিয়াল অর্ডার কিংবা অর্ডিন্যান্স নিয়ে আমাদের মাঝে দূরত্বটা আছে, বিতর্কতা আছে, সেটা আইনি বিতর্ক, সেটা একাডেমিক একটা বিতর্ক। কিন্তু বাস্তবায়নের জন্য আমরা যে সমস্ত বিষয়ে কমিটমেন্ট করেছি, আমরা যে সমস্ত বিষয়ে ঐকমত্যে এসেছি, সেগুলো আমরা এখনো বলছি যে প্রত্যেকটা বিষয়ই বাস্তবায়িত হবে। বাংলাদেশে বহুবিধ সমস্যা আছে, যেই সমস্যাগুলো সমাধান করবার জন্য আমাদের সকলের প্রয়াস দরকার। যেমন ধরুন, এখন যে জ্বালানি সংকটটা চলছে, এটা তো শুধুমাত্র কোনো একটা সুনির্দিষ্ট কারণ না, এটার পেছনে বহু কারণ আছে। যে জ্বালানি সংকট, আমি কোনো ব্লেম গেমে যাব না অতীতে কি হয়েছে না হয়েছে, কিন্তু বাংলাদেশে যে জ্বালানি সংকটটা, এই জ্বালানি সংকটটা আপনাকে দূর করতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপনাকে প্রণয়ন করতে হবে, সেটা বাস্তবায়ন যোগ্য করতে হবে। দেখেন, আমরা সবাই জানি বাংলাদেশের যে বিদ্যুৎ, সেটা মূলত নির্ভর করছে হচ্ছে গ্যাসের উপরে। এখন আমাদের দেশে গ্যাসের চাহিদা বর্তমানে প্রায় 4 কোটি ঘনফুটের মতো প্রতিদিন। এখন আমরা সেই গ্যাসটা যদি না পাই তাহলে বিদ্যুৎটাও কমে যাবে, এটাই বাস্তবতা। কিন্তু আপনি দীর্ঘমেয়াদী ভাবে এটা সমাধান করতে হলে তো আপনার এই উৎসগুলো খুঁজে বের করতে হবে। সারা পৃথিবীর অধিকাংশ দেশ এবং বিশ্বে আমরা যে সমস্ত দেশগুলোকে ফলো করবার চেষ্টা করি, তারা রিনিউয়েবল এনার্জির উপরে নির্ভর করছে। আমাদের দেশেও শ্রেডা আছে, তারা এটার উপরে কাজ করছে। এই জায়গাগুলোতে সরকারি দল বিরোধী দল সবাই মিলে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে মনে রাখতে হবে দেশপ্রেম, নৈতিকতা এবং ব্যবস্থাপনা, এই 3টা জিনিসের যদি টেকসই সমন্বয় না হয়, আপনি কোনো সমস্যার সমাধান করতে পারবেন না। আপনার প্রথমে দেশপ্রেম থাকতে হবে। আমরা আসলে এই পুরো মানে গলদের জায়গাটা নিয়ে দীর্ঘ সময় কথা বলেছি। আর বিদ্যুৎ খাত এরকম যে এরকম কয়েকটা আয়োজন মানে লেগে যাবে, তারপর আমরা সেই সংকটটা কি এবং সমাধানটা কি, পরিকল্পনার অভাবটা কোথায়, সেগুলো আসলে সমাধানটা হবে না। আপনি একটু কথা বলি, সেটা খুব জরুরি। সেটা হচ্ছে বাংলাদেশে বিদ্যুৎটা হচ্ছে গ্যাসের উপরে নির্ভরশীল, কিন্তু আপনি কতদিন গ্যাসের উপরে নির্ভরশীল থাকবেন? আপনার নিজস্ব খাত থেকে আপনি কতটুকু গ্যাস পাচ্ছেন, কতটুকু গ্যাস আপনি আমদানি করতে পারবেন, এই বিষয়গুলো আপনাকে বিবেচনা করতে হবে। আপনার প্রতিবেশী কারা আছে সেটাকেও আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। যেমন আমি যদি ইউকের উদাহরণ দিই, তাহলে আপনি দেখবেন যে সেখানে রিনিউয়েবল যে এনার্জি, সেটা 44%।
অর্থাৎ সবচেয়ে বেশি আসে কিন্তু উইন্ডমিল থেকে, সবচেয়ে বেশি আসে অন্যান্য রিনিউয়েবল সোর্স থেকে, গ্যাস থেকে আসে। আবার একটা জিনিস দেখবেন, গ্যাসটাও আমদানি করতে ইউকে কেও কিন্তু গ্যাস আমদানি করতে হয়, নরওয়ে, ডেনমার্ক, এই ধরনের দেশগুলো থেকে। এখন আমরা বাংলাদেশে আমাদের নিজস্ব যে উৎপাদন যতটুকু গ্যাস, তার বাইরে যদি অন্য কোনো দেশ থেকে আনতে হয়, সেখানটা তো আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আমাদের প্রতিবেশী কারা আছে। তাহলে দীর্ঘমেয়াদী ভাবে কতটুকু আপনি রিনিউয়েবল আনতে পারবেন, সোলার থেকে আনতে পারবেন। আমরা চেষ্টা করব বেস্ট আবু সাহেব এই জ্বালানি নিরাপত্তা ইস্যুটা নিয়ে একটু দীর্ঘকারে আলাপ করতে, কারণ হাতে অনেকগুলো বিষয় রয়েছে, সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। আমি ইসলাম কাকুজি, আমি আসবো অ্যাডভোকেট মাহফুজুলের কাছে যাব, তার আগে আপনার একটা মতামত নিতে চাই। ধরুন সরকারের 180 দিনের সরকার কতটা সফল, আমরা সেটা নিয়ে কথা বলছি। বিরোধী দল হিসেবে কতটা সফল 180তম দিনে? আমরা আজকে যে দিনটা ফেলে এলাম, সেই দিনে শিরোনামে দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, যিনি সবসময় কড়া কথা বলে থাকেন, এবার তিনি বলেছেন জনগণের হক মেরে বিরোধী দলকে উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে। সরকারের চোখে জামাতকে ভোট দেয়া মানুষ যেন এদেশের নাগরিক নন, বিএনপির ভোটাররাই সরকারি সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য, এমন বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। বিরোধী দলের নেতার এই বক্তব্য আপনি কিভাবে দেখছেন? শোনেন, বিরোধী দল, আমরা সংসদীয় গণতন্ত্র যদি দেখি, তো সংসদীয় গণতন্ত্রে সবসময় বিরোধী দল এবং সরকারি দল, বিরোধী দল দুইটা সমান তালেই যাবে, সবকিছুই করবে। এবং বিরোধী দলের একজন সংসদ সদস্যকেও যেমন জনগণ ভোট দিয়ে বানায়, সরকারি দলের সংসদ সদস্যকেও ভোট দিয়ে বানায়। ফলে আমি অন্য যে কোনো সময় তার কথাকে দ্বিমত করলেও আজকের কথাই কিন্তু খুব বেশি দ্বিমত করা যাবে না। তার ওখানেও তার প্রাপ্য যেটা, সেটা পেয়েছে কিনা সেইটা আগে তাকে বলতে হবে, তার হক মারা হচ্ছে কিনা সেটাও কিন্তু বলতে হবে। তার যে জায়গাটায় প্রাপ্য একজন সংসদ সদস্য হিসাবে, সরকারি দল কতটুকু পায় আর বিরোধী দল কতটুকু পায়, সবারই কিন্তু রেশিও দেওয়া আছে। সেই রেশিও হিসাবে, যেমন সংসদে বক্তব্য দেওয়ার ক্ষেত্রেও কিন্তু রেশিও আছে, কার কতটুকু এবং নির্ধারণ করে দেওয়া হয় আগে। সেইখানে যদি কোনো রকম বঞ্চিত হয় বিরোধী দল, তাহলে তারা আপত্তি তুলতে পারে এবং তাদের দাবিটাও তুলতে পারে। একইভাবে তারা যে জায়গাতে আছে, এখানে সরকারি দল যে আসনের কথাই আমরা বলি না কেন, সেই আসনে সরকারি দলের লোকজনও আছে, বিরোধী দলের সংসদ সদস্য আছে। বিরোধী দলের সংসদ সদস্যকে যেমন যেভাবে যে বরাদ্দ দেওয়া হবে, বিরোধী দল কিন্তু তার দলীয় নেতাকর্মীদের মধ্যেই ডিস্ট্রিবিউশনটা করবে। ফলে হয়েছে কি, সেইখানে সরকারি দলের যে সমস্ত নেতাকর্মী আছে বা তাদের মধ্যেও যা আছে, তাদের মধ্যে কিছু তো বরাদ্দ দিতে হবে। ফলে মনে হতে পারে যে বিরোধী দলকে বঞ্চিত করা হচ্ছে, কিন্তু আসলে বিরোধী দলকে বঞ্চিত করা হয় না। পরিসংখ্যান কি দরকার নেই? আমি আপনাকে একটা লাইন বলি। উনি বলছেন যে ফ্যামিলি কার্ড প্রকল্পে নিয়োগকে কেন্দ্র করে দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করছে। শুধু এই কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ, অর্থগ্রহণ, দলীয়করণ, স্বজনপ্রীতির মতো ঘটনা ঘটছে। এগুলো প্রমাণ সাপেক্ষ তো, এগুলো তো প্রমাণ সাপেক্ষ বিষয়, এগুলো তো প্রমাণ লাগবে। এটা প্রমাণ অনেক জায়গায় বন্ধ হয়েছে, এটা দেখেছি, শুনেছি বন্ধ হয়েছে, আবার দু এক জায়গায় চালু হয়েছে। কিন্তু বিষয়টা হলো এইটা যে কাজটা করা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে তথ্যগুলো জানানো হলো, ধর্ষণ, অর্থ গ্রহণ, দলীয়করণ, স্বজনপ্রীতি, আমি তো বলতে পারি, কিন্তু এগুলো প্রমাণ লাগবে না ঘটনাগুলো। এই যে ধর্ষণের কথা বললো, ধর্ষণের কথা যেটা বলা হচ্ছে, কোথায় কোথায় হয়েছে, আমি সেটাই তো জানতে চাচ্ছি। আমি বলবো না, আমি এই যে ধর্ষণের কথা বলেছি, আমি একটা জিনিস জানি যে এখানে স্বজনপ্রীতির কথা বলবো না। সেখানে হয়েছে কি, তাদের নিয়োগ প্রক্রিয়ার মধ্যে গলদ ছিল, যে সমস্ত জায়গায় নিয়োগ প্রক্রিয়ায় গলদ ছিল সেটা তো স্থগিত করেছে। আচ্ছা, স্থগিত তো করতেই পারে, পরবর্তীতে আবার নেবে। কিন্তু মারাত্মক যে জায়গাটা বলা হচ্ছে যে ধর্ষণের কথা, কার্ডের প্রলোভন থেকে ধর্ষণ হয়েছে, কার্ডের প্রলোভন দেখাবে, এখনই কিভাবে আপনার এই যে কার্ডের প্রলোভন দেখাবে। আগে তো সার্ভে হবে এবং এই সার্ভেয়ার নিয়োগ করা হচ্ছে, কিন্তু সেই সার্ভেয়ার নিয়োগ এখনো তো কমপ্লিট হয়নি। আমি একটু তাহলে অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, উনি চমৎকার করে বলেন, ওনার কাছ থেকে একটু ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করি। মাহফুজুল হক, আমরা একটু জানতে চাই, মানে সরকারের সমালোচনা করার যথেষ্ট সুযোগ বিরোধী দলের আছে এবং যৌক্তিক বিষয়গুলো তুলে ধরে সেই ডাটাগুলো উল্লেখ করে সেই অভিযোগগুলো তারা করবেন যে কোনো বক্তব্যে। কিন্তু যখন ফ্যামিলি কার্ড ইস্যুতে খুব সেন্সিটিভভাবে বলা হচ্ছে যে কার্ডের প্রলোভন দেখিয়ে ধর্ষণ হচ্ছে, অর্থগ্রহণ হচ্ছে, দলীয়করণ হচ্ছে এবং স্বজনপ্রীতির মতো ঘটনা ঘটছে, তখন অনেকে তো প্রমাণ চাইবে যে এরকম কোনো ঘটনার প্রমাণ আছে কিনা। আপনারা আসলে তথ্যগুলো নিয়ে বলছেন নাকি শুধুমাত্র মাঠের রাজনীতির বক্তব্য হিসেবে এটা ধরবো? জি, ধন্যবাদ আপনাকে। আসলে এই আপনার ফ্যামিলি কার্ড নিয়ে যে দর্শনের কথা, এটা তো আপনি কয়েকটা কিছু পত্রিকায় রিপোর্ট আসছে যে হচ্ছে যে
এই ফ্যামিলি কার্ডের, যেমন বাংলা ট্রিবিউনের একটা রিপোর্ট আপনি দেখবেন যে ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণের একটা অভিযোগ এসেছে। এটা এবং কোথাকার সেটা ঘটনা? হচ্ছে এটা যে, মেহেরপুরে এক, মেহেরপুর এক। এরপর হচ্ছে যে হ্যাঁ এরপর ফরিদপুরে অভিযোগ একটা উঠেছে ঘটনা নাকি আছে। ধর্ষণের ঘটনা ঘটেছে? মানে অভিযোগ পত্রিকায় নিউজ হয়েছে যে আচ্ছা। তাকে ফ্যামিলি কার্ড পাইয়ে দিবে বলে তার হচ্ছে যে মানে ধর্ষণ করা হয়েছে। তো এরকম কয়েকটা জায়গায় আপনি হচ্ছে যে এই ইয়াটা নিউজ এসেছে। জি। এরপর হচ্ছে যে আপনার হচ্ছে ইয়াতে আচ্ছা, কোন পত্রিকা? আপনার ওখানে কোন পত্রিকার নাম দেওয়া আছে একটু বলবেন? বাংলা ট্রিবিউনের কথা বলছেন। কোন পত্রিকা? বাংলা ট্রিবিউন। বাংলা ট্রিবিউনে। তো হ্যাঁ, তো এরকম ইয়াতে আপনার হচ্ছে যে ধামরায়ে অনেক অনেক লোকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, অনেক নারীদের কাছ থেকে ইয়া দেখিয়ে মানে ফ্যামিলি কার্ডের দেওয়া হবে বলে তাদের কাছে টাকা নেওয়া হয়েছে। এরপর হচ্ছে যে আপনি তো দেখতে পাচ্ছেন যে এই যে ফ্যামিলি কার্ডে যে সার্ভেয়ার নিয়োগ করার জন্য তাদেরকে যেই লোক নিয়োগ করা হচ্ছে, সেখানে হচ্ছে তাদের পছন্দের লোক দেওয়া হয় না বিধায় ইউনো অফিসে ভাঙচুর করা হচ্ছে, ইউনোর উপর হামলা করা হচ্ছে। তারপর হচ্ছে যে সেখানে বিভিন্ন জায়গায় এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই অভিযোগ যে অবাস্তব বা হচ্ছে যে মানে আসে নাই মিডিয়াতে, বিষয়টা এরকম। তো এখানে তথ্য প্রমাণটা আছে, এখন সেটা কম বেশ হয়েছে এবং যেখানে ঘটনা ঘটছে সেই ঘটনাটা বুঝতে পারছি। যেহেতু রেফারেন্স সহ উল্লেখ করেন, আমি একটু ব্যারিস্টার আবু সাহেবের মতামত নিয়ে, যেহেতু হাতে অনেকগুলো ইস্যু আছে, ছোট ছোট করে একটু জানতে চাই। ব্যারিস্টার আবু সাহেব, আপনি বিএনপি চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা এবং ফ্যামিলি কার্ড আসলে সরকারের অনেক বড় একটা প্রজেক্টের অংশ, যেটা নিয়ে অনেক বড় ভিশনও দেখা হচ্ছে। এবং এইমাত্র মিয়া গোলাম পরোয়ার যে বক্তব্যগুলো দিলেন, যেটা আমি শোনাচ্ছিলাম, যে ফ্যামিলি কার্ড প্রকল্পকে মানে কার্ড পাওয়ায় যে প্রলোভন, কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ, অর্থগ্রহণ, দলীয়করণ এবং স্বজনপ্রীতির মতো ঘটনা ঘটছে, যেটা মিয়া গোলাম পরোয়ার দাবি করেছিলেন। এবং এখন এখানে অ্যাডভোকেট শাহ মাহফুজুল তিনিও কয়েকটা ঘটনা বললেন পত্রিকা দেখে। এগুলো আসলে কতটা আপনাদের নজরে আছে, বা আদৌ এগুলো আপনারা কোনো ইনভেস্টিগেশন করছেন কিনা, করে কিছু পেয়েছেন কিনা এখন পর্যন্ত? প্রত্যেকটি বিষয় সরকার এবং দলের নজরে আছে, এবং সে কারণে আপনি দেখতে পাবেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা বিভিন্ন ধরনের কার্ডের বিষয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া আছে যে সেখানে দলীয় নেতা কর্মীদেরকে এনগেজ করে কোনো কাজ করা হবে না, বরঞ্চ প্রশাসনের সহায়তায় এই কাজগুলো সম্পন্ন করা হবে। এখন আমি ডিনাল পদ্ধতিতে যেতে চাই না। কেউ যদি ফ্যামিলি কার্ডের নাম করে, কৃষক কার্ডের নাম করে কাউকে প্রতারিত করে কিংবা কোনো ধরনের কোনো সুযোগ নেয়, যে অভিযোগটা মাহফুজ ভাই দিয়েছেন, সে ধরনের অভিযোগগুলো যদি আসে, সেগুলো নিয়মতান্ত্রিকভাবে, আইনিভাবে অবশ্যই সেটাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এটা আমি মনে করি যে সরকার এটা করবে। এবং অভিযোগ থাকলে অবশ্যই সেখানে সরকারি দলের যেমন দায়িত্ব থাকবে, বিরোধী দলের নেতা কর্মীদেরও দায়িত্ব থাকবে এই অভিযোগগুলোকে সামনে নিয়ে আসবার। যে কেউ অভিযোগের বিচার চাইতে পারে এবং অভিযোগের বিচারের জন্য থানাতে যেতে পারে, আদালতে যেতে পারে। অভিযোগ তো এসেছে। আজকে যেরকম নাহিদ ইসলাম তিনিও বলেছেন যে এই ইউএনওদের মারধর করা হচ্ছে এবং মারধরের কাজটা করছে ছাত্রদল, যুবদল, বিএনপি নেতাকর্মীরা, নানা অভিযোগ তিনি করেছেন। মানে সরকারি দল হিসেবে এই ইনভেস্টিগেশনটা আছে কিনা, অভিযোগগুলোর বিষয়ে আমি স্পষ্ট অবস্থান জানাতে চাই যে যেখানে যে ধরনের অভিযোগ আসবে, এই ধরনের ঘটনাগুলো ঘটবে, অবশ্যই সরকার ব্যবস্থা নেবে। এই আশাটা আমি সরকারের কাছ থেকেও চাচ্ছি যে সরকার এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। দলের পক্ষ থেকে আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার যে কোনো অবস্থাতেই কোনো অপরাধীকে, কোনো উগ্র, কোনো ব্যক্তি কিংবা চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী কাউকে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না। যেখানেই যে ঘটনা ঘটছে, অবশ্যই পত্রপত্রিকায় এসছে, টেলিভিশনে দেখানো হচ্ছে, আমি আশা করি যে প্রশাসন এই বিষয়ে সঠিক পদক্ষেপ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ আমার বক্তব্যটা হচ্ছে যে বর্তমানে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে আমরা যে নতুন সরকারটা পেয়েছি, সেই নতুন সরকারের একটা দৃষ্টিভঙ্গি আছে। সেই দৃষ্টিভঙ্গিটা খুব পরিষ্কার যে আমরা কাউকে লালন করব না, কোনো সন্ত্রাসীকে লালন করব না, কোনো অপরাধী, কোনো বেয়াদবকে লালন করব না। যেখানে যে ঘটনাটা ঘটবে সেই ঘটনার এই যে কথাগুলো আপনি এবং আপনার দলের পক্ষ থেকে খুব শক্তভাবে বলা হচ্ছে, স্পষ্ট করে বলা হচ্ছে, বিরোধী দল কি আশাবাদ পাচ্ছে কোনো আপনাদের এই বক্তব্যে? অবশ্যই আশাবাদ পাচ্ছেন, এবং আশাবাদ পাচ্ছেন বলেই বিরোধী দলও কিন্তু আমাদের উপর আস্থা রাখছেন। বিরোধী দল এখনো সরকারের উপর আস্থা রাখছে এবং
বিরোধী দলও চাচ্ছে যে 5 বছর মেয়াদের যে সরকার, সেই সরকারটা সঠিকভাবে দেশটা পরিচালনা করুক, তাদের সহযোগিতাটাও প্রয়োজন হবে। অবশ্যই যে জায়গাগুলোতে ভুল ত্রুটি থাকবে, যে জায়গাগুলোতে সমস্যা থাকবে, সেগুলো তো আমাদের সকলকে মিলেই সমাধান করতে হবে। এটা তার সরকার একা পারবে না। তারপর যদি কোথাও বড় ধরনের কোনো কিছু আমাদের ভুল ত্রুটি তারা দেখেন, সে বিষয়ে বিরোধী দল হিসেবে তাদের যে দায়িত্ব, আমরা আশা করি যে সেটা তারা পালন করবেন। তবে একেবারে 6 মাসের মাথায় যদি পতনের আপনার ডাক দিয়ে দেন, আপনি ফেলে দেবেন, এই ধরনের হুমকি ধামকি দেন, তাহলে মজার বিষয়টা হচ্ছে যে ধরেন আজকে বিএনপি সরকার থাকলো না, জামায়াত কিংবা এনসিপি আসলো, তাতে কি ধরেন বেহেশতি সুবাতাস বইতে শুরু করবে নাকি দেশে? এই দেশের সমস্যাটা তো একদিনের না, 55 বছরের। সেই 55 বছরের সমস্যাগুলো শুধুমাত্র যে সমস্যার ভেতরে নিহিত তা না, সংস্কৃতির ভেতরে। বুঝতে পারছি। আমরা আলাপটা শেষ করবো, বিরতিতে তো যেতেই হবে। তার আগে যদি অ্যাডভোকেট মাহফুজুল হক আপনি একটা ছোট্ট ব্যাখ্যা দেন, উপরে আপনাদের আস্থা আছে কতখানি একটু বলবেন, এবং 180 দিনে বিরোধী দল হিসেবে আপনারা আসলে কতটুকু সফল। জি বলুন। আপনার একটু আগে আর ইয়া সাইলেন্ট, এখন আমার ভাইও সাইলেন্ট। যেমন যুগান্তরে 10 এপ্রিল একটা নিউজ হয়েছে, আপনি দেখবেন ফরিদপুর এবং সোনাগাজীতে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখে 2 নারীকে ধর্ষণ, আপনি একদম স্পেসিফিক নাম সহ ইয়া সহ দিয়ে দেওয়া আছে যুগান্তরে 10 এপ্রিল। তো এটা ভাই বলছেন, ভাই অবশ্যই ডিনাই করেন না, বলছেন এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমি মনে করি ব্যবস্থা নেওয়া উচিত। এবং ভাই আরেকটা কথা বলছেন, এটা রমেশ প্রতিবাদ জানায়। ভাই বলছেন যে এখানে কোনো দলীয় লোক নিয়োগ দেওয়া হবে না, এটাকে ইয়ে করা হবে। কিন্তু আমি দেখতেছি, আমার হাতিয়ার কথাটা যদি বলি, নোয়াখালী হাতিয়াতে আমি তো দেখতেছি যে মানে যা নিয়োগ দেওয়া হয়েছে সবই দলীয় লোক, এবং অন্য কাউকে তো পরীক্ষার মানে হয়তো আবেদন করছে কিন্তু কোনো ইয়েতে রাখা হয়নি। এরকম অনেক জায়গায় দেখবেন আপনি, শুধু না হয় নাই কেন, এই জন্য ইউনোকে অবরুদ্ধ করে ভাঙচুর করা হচ্ছে, তাদেরকে ইয়ে দেওয়া হচ্ছে। তা আপনি যদি দলীয় লোকে যদি নিয়োগ দিবেন, তাহলে ঠিক আছে। আমি বিরতিতে যাওয়ার আগে একটা বিষয় একটু সংক্ষেপে অ্যাডভোকেট মাহফুজুল একটু বলবেন।